দুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে ভারতে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি প্রেস কনফারেন্সে অংশ নিয়েছে। একটি প্রেস কনফারেন্স না, প্রেস মিট করেছিলেন। সেই প্রেস মিটে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি কিছু কথা বলেন, যে কথাগুলো খুব ভালোভাবে নজর করার মতো কথা। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে আপনি বাংলাদেশের কাছ থেকে কি ধরনের ব্যবহার প্রত্যাশা করছেন এখনো পর্যন্ত? আপনি কি মনে করেন যে বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কের যে বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছে সেটা কত দূর সেটা তার এগিয়ে যাবে, সেটা আরো ভালো হবে, সেই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যে কথাটা বলেছিলেন সেই কথাটায় প্রথমে সেটা শুনুন। But you can also have bad neighbors. Unfortunately, we do. Now, when you have bad neighbors, and if you look to the one to the west, if a country decides that they will deliberately, persistently, unrepentantly continue with terrorism, we have a right to defend our people against terrorism. We will exercise that right. How we exercise that right is up to us. Nobody can tell us what we should do or not. We will do whatever we have to do to defend ourselves. It's a common sense proposition. Now, again, as I said, a lot of it is goodwill. Many years ago, we agreed to a water sharing arrangement, because the belief, the underpinning of that was, it was a gesture of goodwill, because for good neighborliness we were doing it. But if you had decades of terrorism, there is no good neighborliness. If there is no good neighborliness, you don't get the benefits of that good neighborliness. এটি জয়শঙ্করের ভাষণের অংশ বিশেষ, শেষের অংশ। তার আগে ছিল, তিনি বলেছিলেন প্রতিবেশী দু রকমের হয়, একটা গুড নেইবার্স, ভালো প্রতিবেশী, আর একটি ব্যাড নেইবার্স। ভারতের চারপাশের প্রতিবেশীদের সম্পর্কে গুড নেইবার্সের কিছু উল্লেখ তিনি করেছিলেন, যার মধ্যে প্রথমেই ছিল শ্রীলঙ্কার নাম, এবং শ্রীলঙ্কাকে কিভাবে ভারত তার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংকটে, সেই কথাগুলো বলেছিলেন। এরপর তিনি চলে আসেন ব্যাড নেইবার্সের কথায়। ব্যাড নেইবার্সের কথায় তিনি বললেন যে এরা খারাপ প্রতিবেশী। এরা বলেন একটা প্রতিবেশীর কথা বলি, ওয়ান নেবার, সে হচ্ছে ওয়েস্টে, পশ্চিম দিকে। স্পষ্টতই উল্লেখ করেছিলেন তিনি পাকিস্তানের দিকে, এবং তিনি বলেছিলেন তারা আমাদের দেশে, ভারতে তারা টেরারিজম, সন্ত্রাসবাদ নিয়ে আসছে, আমাদের উপরে আক্রমণ করছে নানা রকম ভাবে, যেগুলোকে সন্ত্রাসবাদী আক্রমণ, সেইগুলো চালিয়ে যাচ্ছে। এবং তার জন্যে আমাদের নিজেদেরকে, ব্যাড নেবার্স হলে তখন আমাদের নিজেদেরকে ডিফেন্ড করার, নিজেদেরকে সুরক্ষিত রাখার যে ব্যবস্থাগুলো, সেগুলো আমাদের করতে হয়, আমরা সেগুলো করেছি। কিছুদিন আগেই উনি তার একটা উদাহরণ টেনে বলেছেন যে আমরা পাকিস্তান বলেননি, আমরা সেই দেশের সঙ্গে যে ভারতের পুরনো জল বন্টন চুক্তি ছিল, তিনি স্পষ্টত জল বন্টন চুক্তির কথাটা, সেটা হচ্ছে সিন্ধু নদীর যে পানি বন্টন চুক্তি, সেই চুক্তির কথা তিনি বলেছেন যে ভারত সেটাকে একতরফা বন্ধ করে দিয়েছে। এটা বলেন। দ্বিতীয়ত তিনি বলেন অপারেশন সিন্দুর দিয়ে তিনি তাদের ভারতের নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টার কথা, সেই কথাও তিনি বলেছেন। তিনি জয়শঙ্কর যে দেশটির নাম করেননি উদাহরণ হিসেবে, কিন্তু প্রশ্নটা ছিল কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে। বাংলাদেশকে তিনি গুড নেবার্সের মধ্যেও উল্লেখ করেননি, আবার ব্যাড নেবার্সের মধ্যেও তিনি বাংলাদেশের নামটা উচ্চারণ করেননি। কিন্তু তিনি যেটা বুঝিয়ে দিতে চেয়েছেন,
পাকিস্তানের উদাহরণ দিয়ে বিশেষ করে অপারেশন সিন্দুর এবং তার আগে সিন্ধু জল বন্টন চুক্তিকে বাতিল করে দেয়া, এই প্রসঙ্গটা তুলেছেন, যেটা খুব ভালোভাবে মিলে যায় বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশেরও গঙ্গা নদী জল বন্টন বা গঙ্গা নদী পানি বন্টন যেটাই বলেন, সেই পানি বন্টনের চুক্তি শেষ হয়ে যাবে 2026 এই বছরে। এবং তারপরে যদি এই চুক্তি পুনর্নবীকরণ না করা হয়, তাহলে সিন্ধু নদীর জল বন্টনে পাকিস্তানকে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি ভেঙে বাতিল করে দিয়ে পাকিস্তানের সামনে যে বিপদ খাড়া করে দিয়েছে ভারত, সেই একই বিপদ গঙ্গা নদী জল বন্টন চুক্তির বন্ধ করে দিয়ে দিলে ভারতও এই বাংলাদেশও সেই বিপদের সম্মুখীন হবে। কিন্তু এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে, যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছিল পাকিস্তানে, তাদেরকে ভারতের সার্বভৌমত্ব এবং সুরক্ষা সুনিশ্চিত করতে, সেই একই অবস্থা কি বাংলাদেশের জন্যও অপেক্ষা করছে? ভারতীয় বাহিনীর তরফ থেকে আরেকটি অভিযান? জয়শঙ্কর সরাসরি একথা বলেননি, কিন্তু উত্তরটা দিয়েছেন। দেখুন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, এটা বাংলাদেশের জন্মের শুরু থেকে নানা রকম টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গেছে। অনেকটা সেই লাভ অ্যান্ড হেট রিলেশন, যেটাকে বলে প্রেম এবং ঘৃণা, দুটোই মাঝে মাঝে এসছে। কিন্তু বর্তমান সরকারের আমলে এবং এখন বাংলাদেশে যেভাবে যে একটা ঘৃণার সম্পর্ক চলছে, সেই ঘৃণার সম্পর্ক কিন্তু এর আগে কোনো দিন ছিল না। আপনারা যে কোনো সরকার, সে এরশাদ সরকার হোক, জিয়াউর রহমানের সরকার হোক, কোনো সরকারের আমলেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক, কিংবা খালেদা জিয়ার আমলে ভারতের সাথে, আর শেখ হাসিনার কথা তো বলাই বাহুল্য, তার আমলে তো সব থেকে ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে গত 15-16 বছর ধরে। কিন্তু বাংলাদেশের অন্যান্য শাসক যারা আওয়ামী লীগের সঙ্গে নেই বা আওয়ামী লীগ ছাড়া শাসকরা, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু সবসময়ই এত খারাপ জায়গাতে যায়নি। মাঝে মাঝে সেখানে একটু খারাপ প্যাচ এসছে, দাগ এসছে, কিন্তু সেটা কখনোই আজকের মতো এক নাগাড়ে এতটা খারাপ জায়গাতে পৌঁছয়নি। এই জায়গায় যাতে না পৌঁছয়, তার জন্য ভারতের তরফ থেকে কিন্তু অনেক রকম চেষ্টা করা হয়েছে। এই চেষ্টাগুলো কেউ না মানলেও মানতেই হবে। ভারতের কেউ, কোনো সরকারি প্রশাসনে, কেন্দ্রীয় সরকারের, তারা বলেননি যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা, ত্রিখণ্ডিত করা ইত্যাদি বলেননি, বাংলাদেশের সাথে যুদ্ধের কথা বলেননি। কিন্তু বাংলাদেশের যারা সরকারে রয়েছে, সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বারংবার ভারতের 7 সিস্টার্স নিয়ে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু যুদ্ধের হুমকি। এমনকি তিনি চীনের সাথে তিনি যোগাযোগ করে তিনি বলেছেন যাতে চীন যাতে 7 সিস্টার্সের দিকে নজর দেয়। এবং এই সরকারের, বাংলাদেশ সরকারের একটি, যারা ওই বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত কমিশন, যিনি সেই কমিশনের চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি প্রাক্তন সেনাকর্তা, এবং শুধু তাই নয়, তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। সেটা তিনি বলেছেন যে এই সময় ভারতের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা উচিত বাংলাদেশের চীনের সাথে হাত মিলিয়ে। এবং এছাড়া ওই জামাতে ইসলামীর নায়েবে আমির তাহের, ডাক্তার তাহের, তিনিও বলেছেন যে 50 লক্ষ সেনা নিয়ে ভারত আক্রমণ করবে। বা আমাদের ভারতের তরফ থেকে একমাত্র অসমের মুখ্যমন্ত্রী তিনি আক্রমণের কথাও বলেননি বাংলাদেশ। তিনি বলেছেন আমাদের চিকেন স্নেক নিয়ে, ভারতের চিকেন স্নেক নিয়ে অনেক কথা বলছেন বাংলাদেশের নেতা মন্ত্রী, তারা মানে উপদেষ্টারা, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশেরও 2টো চিকেন স্নেক আছে। এই কথাটি বলেছেন, এর বাইরে কথা নয়। তো
এই গত বেশ কিছুদিন ধরে ভারত সেই জন্য কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপের ব্যাপারে উদ্যোগটা ভারতের পক্ষ থেকে নেওয়া হয়নি। সেটা সবটাই করেছে, পুরোটাই করেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের সাথে যারা যুক্ত তাদের পক্ষ থেকে। এই পরিস্থিতি যাতে না থাকে তার জন্যে ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, সেটা হচ্ছে তারেক রহমান যাতে দেশে ফিরে আসেন, ফিরে এসে যাতে তিনি দেশটাকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে চেষ্টা করেন। এবং সেই জন্যেই আপনারা সবাই জানেন যে ভারতের কাছ থেকে একটা সমঝোতার করে বা সমঝোতার সবুজ সংকেত নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন 17 বছর পর। তিনি গত নভেম্বরের সম্ভবত 16 তারিখে তিনি বলেছিলেন তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, মানে অন্য অনেকের মতোই তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এই কথাটা বলে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে আন্তর্জাতিক শক্তির তাদেরও দখল রয়েছে, তারাও ঠিক করবে তিনি ফিরবেন কবে, কিভাবে ফিরবেন। এবং তারপরেই তিনি বলে দিয়ে দিলেন, আবার ডিসেম্বরের মাঝামাঝি এসে বললেন তিনি 25 তারিখে ফিরছেন দেশে। তাহলে কি নিশ্চিতভাবেই বোঝা যায় যে যাদের কাছ থেকে এককভাবে নির্ভর করে না, যাদের সবুজ সংকেত পেয়ে তিনি দেশে ফিরলেন, তারা তাকে সবুজ সংকেত দিয়েছে। এই ব্যাপারে কোন দেশ সবুজ সংকেত দিয়েছে? দুটো দেশের নাম উঠেছে, এক আমেরিকা এবং দ্বিতীয় ভারত। আমেরিকা গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে, বাংলাদেশ সমস্যার সমাধান কিভাবে হবে সে ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করেছে, ভারতকে দায়িত্ব দিয়েছে। এবং সহজভাবেই বলা যায় যে ভারত সরকারের সাথে আলোচনা করেই, ভারত সরকারের সাথে কিছু বিষয় সমঝোতা করে তারেক রহমান দেশে ফিরেছেন। এই পরিস্থিতিতে দেখুন তারেক রহমানের দেশে ফেরা সেটা কতটা স্মুথ হয়েছে, যে তার বিরুদ্ধে কোনো জায়গায় কোনো রকমভাবে কোনো প্রতিবাদ কিংবা কিছু হয়নি। তারেক রহমানের কাছে কি প্রত্যাশা ছিল ভারতের, সমঝোতাটা কোন কোন সূত্রের উপরে ভিত্তি করে? সেটার মধ্যে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আপাতত যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন সম্ভব নাও হয়, যদিও ভারত চাপ বজায় রেখেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে হবে, কিন্তু যদি সেটা সম্ভব না হয়, তারেক রহমান নির্বাচনে জয়লাভ করে তিনি মন্ত্রিসভা তৈরি করে তিনি দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে আসুন। এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এর আগেও এমন প্রমাণ আছে, উদাহরণ আছে যে ক্ষমতায় বসার পরেও 6 মাসের মধ্যে নতুন করে নির্বাচন করা হয়েছে, এবং সেই নির্বাচনে এখানেও সেরকম হতে পারে। ভারতের এইটাই ছিল প্রত্যাশা, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ পেরুক, বাংলাদেশ স্থিতিশীল হোক, বাংলাদেশ যে সমস্ত যারা সন্ত্রাসবাদী আছে তাদের উপরে লাগাম লাগাক, এইটা ছিল ভারতের প্রত্যাশা। এবং এই সমঝোতার ভিত্তিতে তারেক রহমান এসছে, তিনি শুনছেন, কিন্তু তিনি কখনো একবারও বলেননি, এর বিরোধিতা করেননি যে ভারতের সাথে কিংবা অন্য কোনো দেশের সাথে সমঝোতা করে তাদের সবুজ সংকেত নিয়ে তিনি দেশে ফিরেছেন। এটার বিরোধিতা কিন্তু তিনি এখনও করেননি। এখন এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার যেদিন তার জানাজা হলো, যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গেলেন, এবং বাংলাদেশে যাওয়ার পর 4 ঘন্টার মধ্যে তিনি ফিরে এলেন, তারেক রহমানের সাথে দেখা করেছেন। আরও তিনি বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, আসিফ নজরুল, তৌহিদ হোসেন, এদের সাথে দেখা করেছেন, দেখা করে তিনি ফিরে এসছেন। তারপরেই একটা খবর বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে যে সেই দিনই বিকালে যে সেটা হচ্ছে জামাতে ইসলামীর নেতারা এবং একটা বড় দল তারা তারেক রহমানের সঙ্গে দেখা করেন, এবং তারেক রহমানের সঙ্গে মিলে তারা একটি নির্বাচনের আগে, সম্ভব হলে তারা খুব চেষ্টা করছে নির্বাচনের আগেই একটা জাতীয় সরকার গঠন, অবশ্যই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে সরকারে থাকবে তারেক রহমানের দল বিএনপি এবং জামায়াতে ইসলামী।
এই চেষ্টা করছেন, এবং শুধু চেষ্টা করে কথাবার্তা বলা নয়, তারা সেখান সবকিছু থেকে ঠিক বেরিয়ে থাকলে এসে জামায়াতে এবছরের ইসলামী 12ই আবার একটি প্রেস ফেব্রুয়ারি কনফারেন্স পৃথিবীর করেছেন। অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচন সম্মেলনে তিনি অনুষ্ঠিত হবার বলেছেন কথা। সরকার গঠনের ব্যাপারে এমনই শ্রেষ্ঠ তাদের একটা মধ্যে নির্বাচন আলোচনা যে চলছে, আজকে জানুয়ারি এবং মাসের এই 2 তারিখ আলোচনা যে যখন চলছে মনোনয়নপত্র যে সেটা সাবমিশন হয়ে গেছে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তখনও কারণ কিন্তু জামায়াতে আমরা নিশ্চিত ইসলামীর করে সাথে বলতে পারছি না সঙ্গে যে তারেক 12ই রহমানের দল ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির হবে কি না। যথেষ্ট হৃদ্যতা বিশেষ ছিল করে একটা সময়। এই যে সেই বেগম খালেদা হৃদ্যতার জিয়ার প্রমাণ জানা গত যায় যে বছর ভারতের বিদেশ জুলাই মন্ত্রী অভ্যুত্থানেও ডক্টর বা জুলাই জয়শঙ্কর, ষড়যন্ত্র যেটা তিনি হয়েছিল, কথা বলেছেন সেখানে দুই দল একসাথে দুজন কাজ উপদেষ্টা করেছে ডক্টর এবং খলিল এবং ডক্টর অনেক আসিফ রকম নজরুল কাজ করেছে। তারেক 32 রহমানের নম্বর সাথে কথা বলেছেন। ধানমন্ডির তারেক 32 রহমানকে নম্বর ভাঙার ব্যাপারে মোদিজির শেখ হাসিনা শোক দায় বার্তা চাপিয়েছেন হস্তান্তর বিএনপির ওপরে করেছেন মুখ্যত। এবং জামাতের আমির তো এই ডক্টর সমস্ত কারণের শফিকের জন্য সাথে ভারত কথা তাহলে বলেছেন এবং এখানে চারজনকেই একটা তিনি একটা একটি বার্তা দিয়েছেন যে কিন্তু বাংলাদেশে কি বলবো একটি বিপদ সংকেত inclusive দেখতে নির্বাচন পাচ্ছে, হোক, এটা তারা এবং এই চায়। বিপদ সংকেত এবং দেখতে পাওয়ার পরে তারপরেই কিন্তু আমরা দেখলাম যে জয়শঙ্কর গতকাল তার জামাতের ওই আমির প্রেস ডক্টর মিট শফিক বা তারেক রহমানের সংবাদ সাথে মিটিং সম্মেলনটা করেছেন। আবার ইতিহাসে ডাকসুর কিছু যে মুহূর্ত ছাত্র আসে শিবিরের নেতারা যখন কেবল তারাও শব্দ আবার দিয়ে তারেক দেশের রহমানের সীমানা সাথে মিটিং রক্ষা করেছে। করা যায় অর্থাৎ না। আজ আমরা বিএনপি এবং ঠিক জামাতে ইসলামের তেমনই এক ইন্টারাকশনটা ক্রান্তি কিন্তু হঠাৎ করে লগ্নে বেড়ে দাঁড়িয়ে গেছে। আপনারা নিশ্চয়ই প্রতিবেশী খেয়াল রেখেছেন বাংলাদেশে যে কদিন গণতন্ত্রের আগে সূর্যোদয়ের বিএনপি জামাত প্রত্যাশায় মুখোমুখি ছিল এবং ভারত বিএনপির যে এখন উদারতা ভার্চুয়াল দেখিয়েছিল, যুগ তো কেউ কিছু বললে ওটা সেই থেকে যায়। উদারতা বিএনপির নেতারা দেখা যেভাবে যাচ্ছে জামাতকে পরিণত হতে আক্রমণ যাচ্ছে করেছে, আর আবার এক নতুন জামাতের নেতারা বিশেষ করে বিশ্বাসঘাতকতায়। ছাত্ররা এখনো যেভাবে স্পষ্ট নয়, বিএনপিকে কিন্তু স্পেশালি তার তারেক সম্ভাবনা রহমানকে দেখা অ্যাটাক করেছে, দিয়েছে। এগুলো আমরা কিন্তু এই ভুলে যাই। পরিস্থিতিতে হ্যাঁ, যেমন ভারত এই কি যে করতে চাঁদা পারে ওঠে পল্টনে, তার বাদ হিসাবটাও যায় কিন্তু লন্ডনে, তার এগুলো তো ইঙ্গিত এই জয়শঙ্কর শিবিরের দিয়েছেন এসব তার ভাষণে। ছাত্রদেরই স্লোগান। তিনি বলেছেন আবার মুক্তিযুদ্ধে ভারত জামাতের এই ভূমিকা নিয়ে পরিস্থিতিতে বিএনপির নিজের নেতারাই দেশকে একাধিকবার ডিফেন্ড কথা করা, বলেছে এবং খুব রিসেন্টলি সুরক্ষিত রাখা এই সব কিছু যে ব্যবস্থা প্রিন্ট মিডিয়ায় পাকিস্তানের আছে, ক্ষেত্রে করেছে, ভার্চুয়াল তিনি সোশ্যাল উদাহরণ মিডিয়ায় দিয়ে আছে। বুঝিয়ে কিন্তু দিয়েছেন গতকাল থেকে সেই দেখেন ব্যবস্থা আবার এই ভারত বাংলাদেশের সঙ্গেও করতে মানে পারে। কি ক্লোজনেস সেই আমরা করতে observe পারাটা করছি। কেন এরকম দেখুন, হচ্ছে? সেটার ইঙ্গিত এই যে দিয়ে দিয়েছেন ডক্টর কিন্তু জয়শঙ্কর জয়শঙ্কর। বলে সেটা গেলেন, হচ্ছে পানি বন্টন তো চুক্তি, ডাক্তার যেটা শফিক সেই জামাতের চুক্তি আমির, তিনি তারেক পাকিস্তানের রহমানের কাছে সিন্ধু গেলেন। জল বন্টন চুক্তি তারা যেমন দুজনেই বাতিল করা verify হয়েছিল, করলেন যে দুজনকেই ঠিক সেই এই একইভাবে informationটা দিয়েছে কিনা, বাংলাদেশের এবং তারা সঙ্গে দেখলেন যে হ্যাঁ, এই গঙ্গার informationটা জল দুজনকেই বন্টন দিয়েছেন। চুক্তি, তিস্তা, এবং তারপরে এগুলো বন্ধ করা হতে তাদের পারে, স্বরূপটা কিন্তু আমরা এটা তিনি দেখতে বলেছেন। পাচ্ছি। কিন্তু সেটা তো আমরা এখনো সবসময় কিছু সময় বলেছি বাকি আছে, যে যখন যদিও মাঠে যে আওয়ামী কোনো লীগ নেই, সময় আওয়ামী লীগের সেখান থেকে মিত্ররা বেরিয়ে নেই, আসতে পারে তখন ভারত জামাত সেই বিএনপি চুক্তি দেখবেন থেকে। যে তারা কিন্তু ভাগাভাগি তাহলেও করতেছে, মারামারি তার করতেছে, সাথে মুখোমুখি, কিছুটা ফারাক এর আছে ওর সিন্ধু বদনাম নদী করতেছে, জল সব বন্টন করছে। কিন্তু চুক্তির যখনই সাথে। মাঠে সুতরাং আওয়ামী লীগকে আমরা ভারত দেখতে এখন পাই, এই তখনই জায়গাটায় কিন্তু চলে গেছে। সেই দ্বিতীয়ত মুদ্রার এপিটোপিট যদি জামাত ভাবুন তো, বিএনপি যদি এক জল হয়ে যায়। বন্ধ এমনি রাজনীতি একটু হয়ে জটিল, যায় যেহেতু ভারতের গুঞ্জন গঙ্গা আছে নদীর যে জল ভারতের বন্টন চুক্তি, clearance নিয়ে তারেক রহমান বাংলাদেশের বাংলাদেশে নদীগুলোর এসেছে। কি হাল হবে সারা জীবন যারা সেটা মাথায় রাখতে হবে। ভারতের বিরোধিতা করে দ্বিতীয়ত, রাজনীতি করলো, তাদের অপারেশন জন্মের পেছনে সিন্দুর ISIS যেমন পাকিস্তানে সমর্থন করা রয়েছে। হয়েছে, সেই দলটি বাংলাদেশেও হঠাৎ কি করে অপারেশন ভারতের সিন্দুর সমর্থন করা নিয়ে হতে পারে? রাজনীতি করবে, পার্ট টু, ক্ষমতায় যাবে। এখানে এটা অপারেশন কিন্তু সিন্দুর নিয়ে হিসাবটা অন্য একটু নাম গোলমেলে কোনো মনে নাম হয়। দিয়ে হতেই ভারত পারে। হয়তো কৌশলগত এই কারণে পরিস্থিতিতে বিএনপিকে সমর্থন কিন্তু দিতে কি পারে। খবর পাচ্ছি, কিন্তু যখনই সেটা হচ্ছে inclusive ভারতের নির্বাচনের বিষয় প্রতিরক্ষা, আসতেছে ভারত এবং সরকারের তরফ থেকে আওয়ামী লীগকে প্রতিরক্ষা যদি দপ্তর থেকে free and fair সেনাবাহিনীকে election-এ তৈরি অংশগ্রহণ করতে থাকতে দেওয়া হয়, বলা তাহলে হয়েছে জনগণ কাকে যে ভোট কোনো দেবে মুহূর্তে সেটা ঝাঁপিয়ে নিয়ে পড়ার আওয়ামী লীগের জন্য, শিবিরের টেনশন না থাকলেও যে জামাত কোনো বিএনপি শিবিরে মুহূর্তে কিন্তু একটা ঝাঁপিয়ে আতঙ্ক পড়ার কাজ জন্য করছে। নির্দেশ দেয়া